এই নির্বাচনে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তারা নির্বাচনে অংশ নেবে কিনা এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে না। কারণ যদি আলোচনা করতে হয় এবং সেন্সেবল কথা বলতে হয় তাহলে মানুষের গালি খাবেন আপনি। আর যদি আপনি মানে ইললজিক্যাল কথা বলেন তাহলে হয়তো কিছু ক্ল্যাপিং, গ্রুপ অফ পিপলের ক্ল্যাপিং পাবেন, কিন্তু আপনার যেই একটা ইমেজ সেটা ভালো থাকার কোনো কারণ নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনো করা হয় নাই। নিষিদ্ধ করার তিনটা রাস্তা আছে। এক হচ্ছে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারেন, বিচার করে নিষিদ্ধ করতে পারেন, গণভোটে নিষিদ্ধ করতে পারেন। তিনটার একটাও কিন্তু বাংলাদেশে হয় নাই যেহেতু, তাহলে ধরতে হবে নেক্সট ইলেকশনে আওয়ামী লীগ নির্বাচন করবে। আজকে দেখলাম প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, বাকিদেরকে আমাদের দলে নিয়ে নেবে। এখন আমাদের দল বলতে আসলে প্রধান উপদেষ্টা কি বলছেন আমি জানি না। নিজেদের দল, নিজেদের দল। এখন নিজেদের দল মানে কাদের দল, কোন দল কোনটা আমি জানি না। আচ্ছা হোয়াটএভার, এটা যেই হোক, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগ যখন নির্বাচনে কন্টেস্ট করতে আসবে, এক হলো তাদের যে এলাকাতে তারা প্রচারণায় যাবে, যে এলাকাতে তাদের কর্মী সমর্থক জমায়েত হবে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কে নেবে? এই সরকার, যেটা এত দুর্বল একটি সরকার, তার অধীনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি সেখানে নিরাপত্তা এনশিওর করতে পারবে? একটু আগে ডক্টর জাহিদ যে উদাহরণটা দিচ্ছিলেন, এলাকার লোককে বলছে আপনারা থাকেন, আমরা আসতেছি। এই ঘটনা শুধু ওনার এলাকা না, এই ঘটনা আরো কিছু জায়গায় হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকলেই যে তারা চলে যায় তা না। আমি যেহেতু এমন একটা এলাকা থেকে এসেছি যেখানে মাঝে মধ্যে মারামারি হয়, ব্রাউনবাড়িয়া, তো আমাদের পুলিশকে মাঝে মধ্যেই ডাকতে হয়। হ্যাঁ, ইভেন যৌথ বাহিনী যারা আর্মড পিপল তাদেরকেও আমাদের ডাকতে হয়, সেনাবাহিনীকেও কল করতে হচ্ছে। এরকম ঘটনা আমার এলাকায় ঘটছে। ওনারা এসছেন, আসেননি তা নয়, কিন্তু রিলাক্টেন্সটা বোঝা যায় এবং এলাকার গণ্যমান্য লোকদেরকে সাথে নিয়ে ওনাদেরকে যেতে হয়েছে। সো which clearly shows যে নিজের পায়ের উপরে শক্তভাবে দাঁড়ানোর অবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি। সো আগামী নির্বাচন একটা কেওটিক অবস্থার তৈরি করতে পারে, আমি আগাম বলে দিচ্ছি। এখন হয়তো অনেকেই নানানভাবে গালাগালি করবেন যার যার সাথে, বা সময় আসলে সকলেই টের পাবেন। ওকে জাহিদ ভাই, এই বিষয়টা আর একটু ক্লিয়ার হতে চাই। সেটি হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে পুলিশ কাস্টোডিওতে মৃত্যুর কথা বলছিলেন, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। এই যখন বাস্তবতা, আমি একটু যদি ছোট্ট একটা তথ্য দিই, যে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2024 সালে আপনার 128 জন বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এবং সেই সংখ্যাটা আপনার আগস্ট থেকে ফেব্রুয়ারিতে 96 জন। রেশিও হারে নিঃসন্দেহে বেশি মনে হচ্ছে। হয়তো ক্যাওয়াটিক সিচুয়েশন, সরকার পরিবর্তন, বিভিন্ন কারণে এটা হয়তো, যেটি মানুষের ধারণা আরও বেশি হতো। আমার প্রশ্নটা ওই জায়গা না, প্রশ্নটা রুমিনাপা যে জায়গা থেকে শেষ করলেন। কেননা গতকালকে আমরা শুনেছি যে আশুলিয়ায় অস্ত্র নিয়ে বিগত সরকারের কর্মীরা মিছিল করেছে, এরকম একটি খবর। তো যে কথাটি আপনি আগেও বলছিলেন যে আওয়ামী লীগ একটি রাজনীতি করতো, আপনি অথবা রুমিনাপা বলেছিলেন যে বিভাজনের রাজনীতি। তো এই যে রাজনৈতিক দলগুলোর এই বিভাজন কি বাড়ছে এখন? এত সুযোগ কেন ক্রিয়েট হচ্ছে বা এত স্পেস কই পাচ্ছে? আমি প্রায় বলি, আচ্ছা তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, যে অগাস্ট থেকে এখন পর্যন্ত যে সংখ্যা বলেছে, এটাকে ঠিক জেনুইনলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা বলবো না। কেন? বেশিরভাগ আসলে সাধারণ মানুষের হাতে বা মবের কিলিং হয়েছে, বেশিরভাগ প্রায় সবই। আর আমি যে বললাম 17টা কাস্টডি। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা করছে, সেটা একটা দিকের হিসাব, এটা আরেকটা, এটাও ভয়ঙ্কর ব্যাপার, আনডাউটেডলি এটাও ভয়ঙ্কর ব্যাপার। আমি এটাকে করছি না, কিন্তু এটার একটা ক্লিয়ার ডিফারেন্সের জায়গা আছে। আচ্ছা, এখন কেন ওটা করছে? আমি প্রায় একটা কথা বলি যে সাহস আর ভীতি দুটোই সংক্রামক। সাহসের সংক্রামক। আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিই। এই মুভমেন্ট যখন চলছিল, তখন নানান রকম মানে এজেন্সি দেখা শুরু করলাম, যোগাযোগ করতে শুরু করলাম, একটা পর্যায়ে ভয় পাচ্ছিলাম। পরের দিকে এসে না আমি টের পেলাম, আমি নামই বলি, নাহিদ ইসলাম, উনি টর্চার্ড হলেন, নাহিদের শেষ শরীরের ছবি দেখলাম, নাহিদ আবার ক্রস করে উনি আবার সংবাদ সম্মেলন করলেন। আমার সাথে অনেক ছোট উনি, কিন্তু আমি না ওনার ওটা দেখে আমি সাহসী হয়ে উঠলাম। তো এই সাহসটা সংক্রমিত হয়, ভয়ও সংক্রমিত। যারা ভয় পেয়েছে, তারা শেখ হাসিনার সময় ভয় পেতে পেতে আমাকে আমার ছোটবেলার বন্ধু বলছে যে তোর স্ট্যাটাস বা ভিডিও দেখি কিন্তু ভয়ে লাইক দিই না, মানে এই পর্যায়ে গেছে। আওয়ামী লীগের ক্ষেত্রে এখন যে ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ওদের সাহস সংক্রমিত হচ্ছে, ওদের সাহস। এটা ভয়ঙ্কর ব্যাপার। গোপালগঞ্জে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার 7 দিনের মধ্যে মিলিটারির গাড়িতে হামলা হয়েছিল। এর 1 মাসের মধ্যে বিএনপির স্বেচ্ছাসেবক দলের একটা কনভয়ের উপর হামলায় একজন মারা গেছে, 50 জন আহত হয়েছে। আর লাস্ট কিছুদিন আগে লিফলেট দেওয়ার কারণে গ্রেফতার করা পুলিশের গাড়িতে হামলা হয়েছে, এবং একই দিন পাবনাতে গাড়ি থেকে একজনকে, আওয়ামী লীগের লোককে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিয়ে গেছে। তাকে অবশ্য আবার পরে ধরা হয়েছে। তারপর ওরা দেখছে আসলে এগুলো করা যাচ্ছে। এখন এই যে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ বহু জায়গায় থামাতে পারছে না। আপনি যখন কোনো না কোনো ক্ষেত্রে ভয়ে সরে আসেন, আপনি যখন মেয়েদের ফুটবল খেলার জন্য কিছু মানুষ গেল, আপনি সেটাকে
এনশিওর করছে না যে মেয়েদের ফুটবল খেলা হবে। নট অনলি দ্যাট, একটা জেলাতে, আমি ভুল না করলে এটা নর্থ বেঙ্গলের কোনো একটা জেলা, যাই হোক, ইউএনও অভিযোগ আছে, একটা বিখ্যাত পোর্টাল নিউজ করছে, যিনি আয়োজন করছে উনি গেছেন ইউএনওর কাছে যে আমরা এটা করতে চাই, বলছে তাহলে আপনারা একটা মানববন্ধন করেন, মানে পারহ্যাপস ওনার একটা ডকুমেন্ট লাগতো, উনি প্রেসক্রাইব করছেন। সো আপনি যখন আপনার সমাজে দেখবেন এগুলো ঘটছে, 3 জন অভিনেত্রী, প্রথমটা ঘটলো, দ্বিতীয়টা ঘটলো, তৃতীয়, 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করবে, সকল তৌহিদি জনতা সেটা করতে দেবে না, তো তাহলে তো অন্যান্য লোকজনের সাহস তৈরি হবে, খুব স্বাভাবিক। আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, এজেন্টস আছে, ভারতের টাকা আছে, ভারতের এজেন্টস আছে, তারা এখন নেমে পড়ছে, এখন এটাই আমাদের কনসিকুয়েন্স হবে। সুতরাং আমরা যদি প্রথম থেকে এইসব গাল ভরা টিয়ে না দিয়ে সাধারণ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে সেটাই যদি ঠিকঠাক মতো করা যেত, এই সাহসগুলো হতো না। যে কেউ এখন সমাজের দিকে তাকান, আপনি চান বা না চান, আপনি দেখছেন স্টেট ইজ নন এক্সিস্টেন্ট। আর আমি একটা কথা বলি সব সময়, পছন্দ করি বা না করি, স্টেটের বল প্রয়োগের ক্ষমতা আছে অবশ্যই। এখন স্টেট গভর্নমেন্ট বলটা লেজিটিমেটলি অ্যান্ড লিগালি, নৈতিকভাবে এবং আইনগতভাবে প্রয়োগ করছে কিনা সেটা ইম্পর্টেন্ট। অন্যায় বল প্রয়োগ আবার আপনাকে শেখ হাসিনা বানিয়ে দেবে এবং আপনাকে পালাতে হবে। সো আপনি ন্যায়ের পথে আইনি বল প্রয়োগ করছেন, সেটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে কিন্তু হতো। আমি বল প্রয়োগ বলতে হাসিনার মতো ওই রকম এক্সটেন্টে বল প্রয়োগের কথা বলছি না। সো আপনি কিছুই তো আসলে করছেন না, ফলে আপনি সরকার বলে আমি আপনাকে মানবো কেন? আপনি কি মোটিভেশন দিয়ে সরকার চালাবেন? ইটস টোটালি ইম্পসিবল। আচ্ছা, আমরা একদম শেষের দিকে আছি। রুমিনা আপা, একটা ব্যাপারে একটু যদি বলতেন যে আজকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বসছেন এবং এই হয়তো ভেতরে ভেতরে অনেক বসে, আমি একটু বোঝার চেষ্টা করছি যে সরকার বিএনপিকে সহযোগিতা করছে না, না বিএনপি সরকারকে সহযোগিতা করছে না? আমি মনে করি এত বড় দল আপকামিং ক্ষমতায়, তাহলে কেন এত বড় ডিসটেন্স? আমি মনে করি সকল দলই সরকারকে সহযোগিতা করছে। আপনি দেখুন, দলগুলো কিন্তু মোটামুটি জানে যে আজকে নির্বাচন হলেই বিএনপি হয়তো ক্ষমতায় যাবে, যা অন্য দলগুলো বিরোধী দলে বসবে, প্রধান বিরোধী দল হিসেবে আসবে। তারপরেও কিন্তু তারা সরকারকে সেই অর্থে নির্বাচনের জন্য চাপ দেয়নি। সব দলগুলো কিন্তু দেখতে পাচ্ছে সরকার প্রতিনিয়ত ফেল করছে, সরকার কোনো অংশই সামলাতে পারছে না। সেটা আপনি মাজার ভাঙা বলুন, সেটা আপনি মব কিলিং বলুন, সেটা আপনি বিচার বহির্ভূত হত্যা বলুন, হেফাজতে নির্যাতন করে হত্যা বলুন, ছিনতাই বলুন, ডাকাতি বলুন, কোনোটাই সরকার সামলাতে পারছে না। তারপরেও কিন্তু সেই অর্থে আন্দোলন করা, সরকারকে বেকায়দায় ফেলা, অসহযোগিতা করা, এটা কিন্তু দলগুলো করছে না। সো আমি মনে করি দলগুলো সরকারকে সাহায্য করছে না বিষয়টি তা না, কিন্তু সাহায্য নিতে পারবারও একটা ক্যাপাসিটি দরকার হয়, সাহায্য নিতে পারতেও জানতে হয়। আমার মনে হচ্ছে সরকার ক্রমশই নিজেকে কেন জানি বিচ্ছিন্ন করে ফেলছে। সরকারের ভিতরে আর কোনো আলটেরিয়ার মোটিভ বা ইচ্ছা আছে কিনা আমি জানি না, একেবারেই সত্যিই জানি না, কিন্তু যদি থেকে থাকে সেটা বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আজকে প্রধান উপদেষ্টার এই শব্দটি নিজেদের দলে নিয়ে নেওয়া, এটি কিন্তু আমাকে মানে আতঙ্কিত করেছে। আতঙ্কিত ঠিক না, মানে আমাকে অ্যালার্ট করেছে যে কি বলতে চাইছেন আসলে, নিজেদের দল বলতে কি বোঝাতে চাইছেন। বিকজ এই সরকারকে সকল দল নিরপেক্ষ ভাবতে চায়, সকল দল ভাবতে চায় এই সরকার কোনো দলের প্রতি, কোনো মতের প্রতি, কোনো আদর্শের প্রতি, কোনো গোষ্ঠীর প্রতি মানে ঝুঁকে থাকা না, পক্ষপাত দুষ্ট না। এই সরকারের অধীন নির্বাচন যদি করতে হয় তাহলে কিন্তু এইটা বেসিক ক্রাইটেরিয়া সরকারকে স্যাটিসফাই করতে হবে। সেই জায়গায় যদি সরকার প্রধান বলে নিজের দল, সার্টেনলি মানুষের খুব কমফোর্টেবল লাগার কথা না, রাজনৈতিক দলগুলোর খুব স্বচ্ছন্দ বোধ করার কথা না। কিন্তু তারপরেও কিন্তু দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা এটা নিয়ে খুব উচ্চবাচ্য শুনিনি। আমি জানি না আগামী কালকে পরশু কি হবে, এটা এখন পর্যন্ত নয়। তো আমার মনে হয় সরকারেরও তার কথায়, আচরণে এবং কাজে আরো অনেক বেশি সংযম এবং পারদর্শিতা দুটোই একই সঙ্গে দেখানোর সময় এসছে। অনেকেই বলছেন সরকারের হানিমুন পিরিয়ড ইজ ওভার। আমি তো মনে করি হানিমুন পিরিয়ড অনেক আগেই শেষ। একদম যে সরকারের মেয়াদ টেনে 1-1.5 বছর, সেই সরকারের 6 মাস কি করে হানিমুন পিরিয়ড থাকে, তাই না? সুতরাং আমার মনে হয় যে সরকারের মানে দেশের স্বার্থে তাদের আরো বেশি অ্যালার্ট হওয়া উচিত। এবং আমার মনে হয় সকল উপদেষ্টা হয়তো সিনক্রোনাইজড না, সকল উপদেষ্টাই যে ভেতরে একই মত মনে ধারণ করেন, কিংবা সকলেই যে মনে করেন একটি দ্রুত নির্বাচন দেয়া, সুষ্ঠু নির্বাচন দেয়া, জনজীবনে মোটা দাগের স্বস্তি ফেরানোই তাদের কাজ, এটা নাও হতে পারে। এই কারণেই বলছি যে কোনো উপদেষ্টা পারফরমেন্স ইজ মানে নট ব্যাড, ভালো। ফর এক্সাম্পল সালেউদ্দিন আহমেদ, উনি অর্থনীতিতে একদম রিলেন্টলেসলি উনি চেষ্টা করছেন। ওনাকে আপনি মিডিয়াতে পাবেন না, বড় বড় কথায় পাবেন না, নির্বাচন কবে হবে এটা নিয়ে হাক ডাকে পাবেন না, উনি ওনার কাজ করছেন। এবং উনি আমার মনে হয় যে অর্থনীতিতে খারাপ অবস্থা তো হাসিনার কোনো কিছুকে নেয় নাই, অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ ছিল। সেই জায়গা থেকে অ্যাটলিস্ট খারাপের দিকে না যাওয়াটাই আমি বলবো ভালো, খারাপের দিকে যায়নি এটাই ভালো।
সো আমি ওনাকে সেই ক্রেডিটটা দিতে চাই। কিন্তু একই সঙ্গে কিছু কিছু উপদেষ্টাকে আমরা দেখি অনেক বেশি কথা বলে, কিন্তু তার মন্ত্রণালয়ের অবস্থা খুবই খারাপ। সেই জায়গাগুলোতে যার যার কাজে যদি মন দেয়, এবং এটা মাথায় রাখে যে বাংলাদেশটাকে উল্টে সুইজারল্যান্ড করে ফেলার জন্য তারা আসেন নাই, তারা আসছেন মোটা দাগে স্থিতিশীলতা বজায় রেখে, আবারও শব্দটি বলছি, স্থিতিশীলতা বজায় রেখে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বা দায়িত্ব যেটাই বলেন হস্তান্তর করা। এই স্থিতিশীলতাটাই তারা বজায় রাখতে পারছেন না। একদম আমরা শেষেই আছি, তারপরে একটা বাক্যে যদি বলেন কিভাবে পারবে ওনারা ওনাদের এজেন্ডা বা গোল ওনাদের সেট করতে হবে এবং সেটাকে ফোকাস করে কাজ করতে হবে।